87 বল হাতে রেখে 6 উইকেটের জয়। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে 26 রানে হেরে বাংলাদেশ যে হোঁচট খেয়েছিল, দ্বিতীয় ম্যাচে সেইখান থেকে কামব্যাক হলো দুর্দান্তভাবে। এভাবেও ফিরে আসা যায় যদি বলি তাহলে বাড়াবাড়ি হয়ে যায়, কিন্তু এভাবেই ফিরে আসতে হয় এটা বোধ করি বলাই যায়। নিউজিল্যান্ডের এই ভীষণ অনভিজ্ঞ দলের কাছে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ওই পরাজয়টা ছিল আপসেট, অঘটন। এটা আমি তখনও বিশ্বাস করেছি, এখনও বিশ্বাস করি। এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের অলরাউন্ড পারফরমেন্স সেইটাইকে আরও ভালো করে বুঝিয়ে দিল না। আর সিরিজ ডিসাইডার যে এখন হবে চট্টগ্রামে, সেইখানে তো মেহেদী হাসান মিরাজের দল অনেক কনফিডেন্স নিয়েই যেতে পারবে নিঃসন্দেহে। প্রথম ম্যাচের ওই হোঁচট খাওয়াটার দুঃস্বপ্ন পেরিয়ে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের এরকম রাজসিক প্রত্যাবর্তন কিভাবে হলো, অলরাউন্ড পারফরমেন্স আমি বলছি, সেইখান থেকে ইন পার্টিকুলার কোন জায়গাটাকে আপনি টার্নিং পয়েন্ট বলবেন, আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন। দেখুন, ফার্স্ট ম্যাচে আমাদের টার্গেট ছিল 248 রান, আমরা সেটা পারিনি। আমরা 221 রানে অল আউট হয়ে গিয়ে 26 রানে ম্যাচটা হেরে গিয়েছিলাম। এই ম্যাচে আমাদের টার্গেট ছিল তার চেয়েও 49 রান কম, 198 রানে ওদেরকে অল আউট করে দিয়েছে, 199 আমাদের টার্গেট ছিল, এবং সেই টার্গেটটা আমরা চেস ডাউন করেছি সেই 36 নাম্বার ওভারেই। 35.3 ওভারে আমরা 6 উইকেট হাতে রেখেই ম্যাচটা জিতে গিয়েছি। ফলে বুঝতেই পারছেন যে আমরা কত সহজে জিতেছি। প্রথম ম্যাচ হারার পর একটা আলোচনার তুমুল জায়গা জুড়ে ছিল উইকেট, সেটা নিয়ে আমি কিন্তু খুব একটা আলোচনা করিনি, এবং সেটা নিয়ে অনেকে আপনারা প্রশ্নও করেছেন যে কেন ভাই এটা নিয়ে আলোচনা কেন করলেন না। ভাই শোনেন, 250 রানের উইকেট ছিল, সেই উইকেটে ধরেন 240-250 ওই রান তারা করে বাংলাদেশের জেতা উচিত ছিল, অবশ্যই জেতা উচিত ছিল। ডেফিনেটলি পাকিস্তান সিরিজ উইকেটের চেয়ে ভালো ছিল। তার মানে এইটা না যে আমিনুল ইসলাম বুলবুল থেকে তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন আর উইকেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গিয়েছে। বুলবুল ভাই একরকম ইনস্ট্রাকশন দিয়েছেন, তামিম আর একরকম ইনস্ট্রাকশন দিয়েছেন। অথবা ধরেন বুলবুল ভাইয়ের সময় মেহেদী হাসান মিরাজ, ফিল সিমন্স আমাদের ক্যাপ্টেন কোচ, তারা একরকম উইকেট চেয়েছেন, এখন তামিমের সময় অন্য উইকেট চেয়েছে। এইগুলো জাস্ট শুধু সমালোচনা করার জন্য করা, বলার জন্য বলা। এবং আরেকটা কথা আমার কাছে বলেন তো দেখি, হ্যাঁ আমাদের আরো বেটার উইকেটে পাকিস্তানের সঙ্গে যে উইকেটে খেলেছি সেই উইকেটে খেললে 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হয়, কিন্তু 2027 বিশ্বকাপ যেইটা সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়েতে হবে, সেইখানে কি 250 রানের কোনো উইকেটে আমরা খেলবো না? খেলবো না? আমাকে এটা একটু বলেন তো দেখি। ভাই খেলবো। সো এরকম উইকেটও খেলার প্রয়োজন রয়েছে, সেরকম উইকেটও খেলে জেতার প্রয়োজন রয়েছে। প্রথম ম্যাচে আমরা সেটা পারিনি আমাদের ব্যর্থতায়, সেটা উইকেটের ব্যর্থতা না। এগুলো খুব পপুলার কথা, এইসব পপুলার কথা বলে যে না এখন একটু বাজার পাওয়া যায়, কিন্তু ওইখানটাতে কাঠগড়ায় দাঁড় করাতে হবে আমাদের প্লেয়ারদের। ভাই তারা ওই পারফর্মটা করতে পারেনি, ফলে আজকে যখন সেই প্লেয়াররাই পারফর্ম করেছে, প্রথম ম্যাচে বাংলাদেশ যে উইকেটের কারণে আমরা হারিনি, সেটা কি স্পষ্ট হয়ে যায়? আমাকে একটু বলেন তো দেখি। হ্যাঁ, আমাদের টার্গেটটা আজকে 250 ছুঁই ছিল না, 200-র কাছাকাছি ছিল। 248-এর টার্গেটের জায়গায় 199 টার্গেট ছিল। এখন এই টার্গেট চেস ডাউন করতে নেমে আমরা তো প্রথমে 21 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে ফেলেছিলাম। সাইফ হাসান ফার্স্ট ওভারে প্রথম বলটাই তার এজ হয়ে স্লিপের পাশ দিয়ে চলে গেল, একটুর জন্য বেঁচে গেলেন, কিন্তু ওই ওভারে লাস্ট বলেই তিনি দুর্দান্ত একটা ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন। সৌম্য সরকার, যাকে এই ম্যাচে একাদশে খেলানো হয়েছে, সেটা নিয়েও আমার কথা আছে, সেটা আমি জানি না টার্নিং পয়েন্টের আলোচনা করতে পারবো নাকি আলাদা একটা ভিডিও হয়তো আমাকে করতে হবে। যে সৌম্য সরকারকে এখানে 3 নম্বরে নামানো হয়েছে, তিনি দারুণ একটা ইনসাইড আউট শটে কাভারের উপর দিয়ে ছক্কা মারলেন, কিন্তু এরপরে গিয়েই তিনি তার মতো করেই ওই স্লিপে ক্যাচ প্র্যাকটিস করে দিয়ে আপার কাট করতে যা আউট হয়ে গেলেন, ডিসঅ্যাপয়েন্টিং। কিন্তু 21 রানে 2 উইকেট হারানোর পরও কিন্তু বাংলাদেশ এইখান থেকে কোনো অনিশ্চয়তার মধ্যে পড়েনি, কেননা এরপরে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত তারা একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ করেছেন। 110 বলে 120 রানের একটা পার্টনারশিপ তারা করেছেন, এবং সেই সময়টাতে আমরা 10 ওভার শেষে 2 উইকেটে 67, আমাদের 20 ওভার শেষে 2 উইকেটে 124। তখন আমাদের হিসাবটা ছিল যে আমরা 8 উইকেটে না ম্যাচ জিতে যাই। তার চেয়ে বড় হিসাবটা ছিল তানজিদ হাসান তামিম কি তার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিটা পেয়ে যাবেন কিনা। পাকিস্তানের সঙ্গে লাস্ট সিরিজে তিনি একটা পেয়েছিলেন, এবং সেই পথে তো তিনি ছিলেন। দারুণ একটা ইনিংস তিনি খেলেছেন। প্রথম যে তার স্কোরিং শটটা, গর্জিয়াস একটা কাভার ড্রাইভে 4 মেরেছেন। ইনিংসের শুরুতেই তিনি যে আরো 1 ওভারে 2টা ছক্কা মারলেন, একটা লঙ্গনের উপরে দিয়ে আর একটা হচ্ছে কি স্কোয়ার লেগ দিয়ে, সেইখানে নিজেকে তিনি সেটেল করে নিয়েছেন। 33 বলে 50 পেয়ে গিয়েছেন। ইনফ্যাক্ট তরতর করে তিনি সেঞ্চুরির দিকে এগিয়েই যাচ্ছিলেন, কিন্তু ওই সময় ছক্কা মারার ঠিক পরের বলটা আরো একটা ছক্কা মারার চেষ্টা, লং অফে তিনি যখন ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন 76 রানে, তিনি ব্যক্তিগত জায়গা থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতেই পারেন যে সেঞ্চুরিটা তিনি ফেলে এসেছেন। কিন্তু ওই পার্টনারশিপ ব্রেক হলো, বাংলাদেশের জয় নিয়ে
কখনোই কিন্তু সংশয়ের জায়গা তৈরি হয়নি। লিটন দাসের কাছ থেকে ব্যাট হাতে এটা তার 100তম ওডিআই ম্যাচ। কিপিং তিনি দুর্দান্ত করেছেন, দারুণ 2টা ক্যাচ ধরেছেন, একটা ওই যে লো ক্যাচ আর আরেকটা দৌড়ে গিয়ে ওই যে ফাইন লেগে শর্ট ফাইন লেগে দিকে ঝাঁপিয়ে পড়ে একটা খুব ভালো 2টা ক্যাচ কিপিংয়ের গ্লাভসে তিনি ধরেছেন। কিন্তু ব্যাট হাতে যেটা তার, তিনি আরও বেশি ভালোবাসতেন রান করতে, সেটা তিনি করতে পারেননি। 7 রান করে তিনি আউট হয়ে গিয়েছেন। নাজমুল হোসেন শান্ত ছিলেন, তাওহিদ হৃদয়ের সঙ্গে তার পার্টনারশিপ হলো, তাওহিদ হৃদয়কে পেছাতে 6 নম্বরে নিয়ে যাওয়া হয়েছে। শান্ত এই ম্যাচে 50 করেছেন 71 বলে। তারপরে এই 50টা তার জন্য গুরুত্বপূর্ণ, কেননা 13টা ওয়ানডে ইনিংস পরে শান্তর ব্যাট থেকে 50 এলো। 13টা ওয়ানডে ইনিংসের মধ্যে 6টা ইনিংসে তিনি ডাবল ডিজিটে পৌঁছতে পারেননি, 3টে ইনিংসে তিনি 0 রানে আউট হয়েছেন। গত ম্যাচটাতে তিনি ফার্স্ট বলে আউট হয়ে গেছিলেন গোল্ডেন ডাক। ফলে শান্তর জন্য এটা একটা মিনি কামব্যাক আমরা বলতে পারি। ক্র্যাম্পের কারণে এরপরে তাকে উঠে যেতে হয়েছে, কিন্তু আমি হোপফুল যে এটা আসলে থার্ড ম্যাচ তিনি খেলতে পারবেন, ওটা খুব একটা অনিশ্চয়তার জায়গা নেই। তারপরে তো হৃদয় আর আমাদের মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তারা দুইজন হচ্ছে গিয়ে খেলাটা শেষ করে দিয়েছেন। আর কোনো হিকাপের জায়গা আমাদের এখানটাতে হয়নি। ফলে রান চেস করার সময় আমরা খুবই প্রফেশনালি এখানটাতে রান চেস করেছি। এই জায়গাটাতে আমাদের জয় নিয়ে শুরুতে 2টা উইকেট পড়ে যাওয়ার সত্ত্বেও কখনোই অনিশ্চয়তার জায়গাটা তৈরি হয়নি, কেননা আমাদের বোলাররা ওই জয়ের ভিত্তিটা তৈরি করে দিয়েছেন। আরও নির্দিষ্ট করে বললে নাহিদ রানা তৈরি করে দিয়েছেন। নাহিদ রানা এই আজকের ম্যাচটাতে 10 ওভার বোলিং করে 32 রান দিয়ে তিনি 5টা উইকেট পেয়েছেন। 10 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এইটা তার সেকেন্ড 5 উইকেট হল। এবং আমি কামব্যাকের কথা বলছিলাম নাজমুল হোসেন শান্ত, সেটা তো 13টা ম্যাচ তার 50 বিহীন কেটেছে। আর এই সিরিজের ফার্স্ট ম্যাচটাতে নাহিদ রানা যে বোলিং করেছে 10 ওভার বোলিং করে কত 63 না 65 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। এবং তখন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে এই উইকেটে নাহিদ রানার বোলিং কার্যকর না, এই উইকেট হলে তাহলে হচ্ছে নাহিদ রানাকে একাদশে রাখার দরকার কি স্পিনার। ভাই উইকেট কিন্তু প্রথম ওয়ানডের চেয়ে দ্বিতীয় ওয়ানডের উইকেট যে খুব আলাদা ছিল তা কিন্তু না। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ওয়ানডেতে তাহলে নাহিদ রানা এত ভালো করলেন কিভাবে? ফার্স্ট ম্যাচে তাই এটা প্লেয়ারদের স্কিলের ব্যাপার এবং সেই স্কিলটা তিনি কতটা অ্যাপ্লাই করতে পারেন সেই ব্যাপার। প্রথম ম্যাচে ওই রকম খরুচে নাহিদ রানা এই ম্যাচে এরকম ডেভাস্টেটিং হয়ে উঠলেন কিভাবে? তিনি যেরকম হচ্ছে আমরা অবশ্য শুরু থেকে ওদেরকে চেপে ধরেছিলাম। প্রথম 4 ওভারে ওরা মাত্র 3 রান করতে পেরেছিল, তারপরেও 7 ওভারে 25 রান করেছে। তখন নাহিদ রানাকে বোলিং আনা হয়েছে এবং নাহিদ রানা প্রথম ডেলিভারিতে উইকেট নিয়ে দিয়েছেন। এবং তিনি যেই একটা ওই ইয়র্কার লেন্থে যেই বলটা করেছেন ওইটার কোনো অ্যান্সার হেনরি নিকলসের কাছে ছিল না। এলবিডব্লিউ হয়ে তিনি আউট হয়ে যান। নাহিদ রানা ইনফ্যাক্ট 3টা ওভারের ফার্স্ট বলে এরকম উইকেট পেয়েছেন এবং 3টা আলাদা স্পেল তিনি করেছেন, প্রতিটা স্পেলের ফার্স্ট ওভারেই তিনি উইকেট পেয়েছেন। এর মধ্যে হচ্ছে গিয়ে 2টা তো হচ্ছে গিয়ে একেবারে প্রথম বলেই উইকেটে পেয়েছেন। ফলে নাহিদ রানা ওই যে ওইখান থেকে ওই উইকেটটা এনে দিলেন। নেক্সট ওভারটাতে তিনি হচ্ছে গিয়ে আরও একটা ওই শর্ট পিচ ডেলিভারিতে উইলিয়ামকে তিনি আউট করলেন। ফার্স্ট স্পেলটা যে নাহিদ রানা করেছেন সেখানে 5 ওভার বোলিং করে তিনি 1 মেডেন 10 রান দিয়ে এই 2টা উইকেট তিনি তুলে নিয়েছেন। আর সৌম্য সরকার তার মিডিয়াম পেসে আছে এইখানটাতে আরেকটা উইকেট তিনি তুলে নিয়েছেন টম লেথাম। এবং যেইটাতেই আমি বলছিলাম ওই যে লিটন দাস ঝাঁপিয়ে পড়ে যেই ক্যাচটা তিনি ধরেছেন উইকেট কিপারের পেছন থেকে, অনেকবার টিভি আম্পায়ার দেখেছে, আমার কাছে ভাই ওইটা ক্যাচই মনে হয়েছে। ইনফ্যাক্ট ওইটা অনেকক্ষণ দেখেছেন বটে টিভি আম্পায়ার, কিন্তু আমার কাছে ওইটা ফেয়ারলি মনে হয়েছে যে তিনি আউট হয়েছেন। এরপরে কিন্তু নিউজিল্যান্ড একটা পার্টনারশিপ করেছিল 50 অড রানের এবং বাংলাদেশের জন্য একটু দুশ্চিন্তার কারণ হয়ে উঠছিল। এবং বাংলাদেশের ক্যাপ্টেন দুশ্চিন্তার সময় কার হাতে বল তুলে দেবেন? নাহিদ রানা। এবং নাহিদ রানা কি করবেন? তিনি 29 নম্বর ওভারে বোলিংয়ে এসে ফার্স্ট ওভারটাতে তিনি আবার ব্রেক থ্রু এনে দিলেন এবং সেই স্পেলটাতে তিনি ওই 3 ওভার বোলিং করেছেন 10 রান দিয়ে তিনি আবার ওই একটা উইকেট পেয়েছেন। মাঝখান দিয়ে ওদেরকে আমরা কখনোই আমাদের উপরে চেপে বসতে দেইনি। ইনফ্যাক্ট শুধু নিউজিল্যান্ডের একজন ব্যাটসম্যান নিক কেলি, তিনি একটা ইনিংস খেলেছেন 83 রানের, বাকি আর কেউ 20 রানও করতে পারেনি। ওই নিক কেলিকে আবার আউট করেছেন আমাদের শরীফুল। আর নাহিদ রানা লাস্টে গিয়ে আবার 43 নম্বর ওভারে তাকে আবার লাস্ট পেলে ফেরানো হয় এবং সেইখানটাতেও তিনি প্রথম বলটাতে উইকেট পেয়েছেন, পরের ওভারটাতেও তিনি উইকেট পেয়েছেন। 3টা স্পেলে বোলিং করেছেন, 10 ওভার বোলিং করে 32 রান দিয়ে 5 উইকেট পেয়েছেন। নাহিদ রানা ফ্যান্টাস্টিক বোলিং করেছেন, ওদেরকে আমরা 198 রানেই অল আউট করে দিয়েছি। নাহিদ রানা প্রথম ম্যাচটাতে এরকম উইকেটে তিনি আসলে বোলিং করতে পারেন না, ফলে এরকম উইকেটে তাকে খেলানোর দরকার কি? এই তাহলে হচ্ছে গিয়ে তাকে পিএসএলই খেলতে দিল। তো এগুলা ভাই এইসব কথাবার্তা হাওয়াই কথাবার্তা। এইসব কথাবার্তা বলে শুধুমাত্র পাবলিককে বিভ্রান্ত করা যায়, এর চেয়ে বেশি কিছু না। কারণ ওই সেম জায়গাভাবে নাহিদ রানা তিনি তার স্কিলটা অ্যাপ্লাই করতে পেরেছেন বলে ওই একই প্যাটার্নের উইকেটে হলেও এই ম্যাচটাতেও কিন্তু তিনি এত ভালো বোলিংটা করতে পেরেছেন। ফলে ফার্স্ট ম্যাচে যে বাংলাদেশ হেরেছে, বাংলাদেশ উইকেটের জন্য হারায়নি। এবং এরকম উইকেটে খেলা যে অন্যায় অপরাধ আমি সেইটাও মনে করি না ভাই। অবশ্যই পাকিস্তানের বিপক্ষে সিরিজে যেরকম উইকেট ওইরকম উইকেটে বেশিরভাগ ম্যাচ আমাদের খেলতে হবে, কিন্তু তার মানে এইটা না যে আমরা 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ 350 রানের উইকেটে খেলবো না। এই 250 রানের উইকেটে খেলে কীভাবে জিতে সেটাও আসলে আমাদেরকে
দেখতে হবে, সেটাও আমাদেরকে বুঝতে হবে। আমাদের টিমের সেই উইনিং হ্যাবিটটাও থাকতে হবে। সো আমাদের টিম ট্রেমেন্ডাসভাবে কামব্যাক করেছে এই ম্যাচটাতে। চট্টগ্রামের ওই সিরিজ ডিসাইডারের আগে তাই কনফিডেন্ট টিম নিঃসন্দেহে থাকতে পারে। আর যদি আপনি টার্নিং পয়েন্টের কথা বলেন যে এই ম্যাচটা আমরা জিতলাম কীভাবে, আমার মনে হয় যে ব্যাটিংয়ে তো আমাদের খুবই ভালো পারফরমেন্স, প্রফেশনাল পারফরমেন্স, কিন্তু আমরা আসলে বোলিংয়েই ম্যাচ জিতেছি। আমরা মনে হয় ম্যাচ জিতেছি আসলে নাহিদ রানার সেই গতির ঝড়েই, এবং ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তার প্রশংসা করতে হবে। আমরা সমালোচনা করতে খুব ভালোবাসি, প্রশংসা করি না। মিরাজ এই যে 3টা স্পেলে যে নাহিদ রানাকে বোলিং করেছেন, প্রতি স্পেলে সেই যে নাহিদ রানা ব্রেক থ্রু এনে দিয়েছেন, বলতে পারেন যে এটা তো ভাই নাহিদ রানা ক্রেডিট, অবশ্যই নাহিদ রানা ক্রেডিট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই সময় যে ক্যাপ্টেন তাকে বোলিংয়ে নিয়ে এসেছেন, ক্যাপ্টেনের ক্রেডিট। তো ক্যাপ্টেনের যদি আপনি আগের ম্যাচে সমালোচনা করে থাকেন এত প্রবলভাবে, এই ম্যাচে প্রশংসা করেন না। আমরা আসলে ওটা করতে চাই না। প্রশংসার ব্যাপারে আমরা খুবই কৃপণ। আমার কাছে তাই মনে হয় এই ম্যাচে বাংলাদেশের এই কামব্যাকটাতে নাহিদ রানার কামব্যাক এবং তিনি যেই বোলিংটা করেছেন সেই বোলিংটাই আসলে বাংলাদেশকে ম্যাচটা জিতিয়ে দিয়েছে। সেইটা প্রথম ডেলিভারিতে বল হাতে আজকে তিনি উইকেট নেওয়া থেকে যে শুরুটা করেছেন, একেবারে শেষ পর্যন্ত সেই চাপটা নিউজিল্যান্ডের উপরে ধরে রেখেছেন। এই নাহিদ রানার বোলিংটাই তাই আমার কাছে বাংলাদেশের আজকের এই ম্যাচটাতে 6 উইকেটে জয়ের সিরিজ লেভেল করা ম্যাচটার টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। একমত কি হবেন আপনি?